কখনো কি গভীরভাবে ভেবে দেখা হয়েছে আমাদের চারপাশের এই বিশাল জগৎটা আসলে কি দিয়ে তৈরি? যে পানি পান করে আমরা বেঁচে আছি, আমাদের চারপাশের প্রকৃতি, এমনকি রাতের আকাশের ওই ঝকঝকে তারাগুলো, এই সবকিছুরই একদম মূল গাঠনিক উপাদানটা আসলে কি? আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি প্রবেশ করব মহাবিশ্বের একেবারে ক্ষুদ্রতম বিল্ডিং ব্লকগুলোর জগতে। চোখের আড়ালে লুকিয়ে থাকা এই অতি ক্ষুদ্র কণাগুলো কিভাবে মিলেমিশে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছে, আজ তারই রহস্য উন্মোচন করা হবে। আমাদের আজকের এই আয়োজনের মূল বিষয়গুলো হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণুর ভেতরের গঠন, পরমাণু মডেলের বিবর্তন, এরপর আসবে শক্তিস্তর ও ইলেকট্রন বিন্যাস, আইসোটোপ এবং সবশেষে তেজস্ক্রিয়তার চমৎকার কিছু বাস্তব প্রয়োগ। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, মৌলিক ও যৌগিক পদার্থ। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। সোনার মতো মৌলিক পদার্থগুলোকে যতই ভাঙা হোক না কেন, সোনা ছাড়া অন্য কোনো পদার্থ কিন্তু পাওয়া যাবে না। কিন্তু পানি বা লবণের মতো যৌগিক পদার্থগুলো তৈরি হয় একাধিক মৌল একসাথে মিলে। আর মজার ব্যাপার হলো, যৌগিক পদার্থের বৈশিষ্ট্য তার ভেতরের মৌলগুলো থেকে একদম আলাদা হয়। যেমন ধরুন, হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই গ্যাস, কিন্তু এরা মিলে যখন পানি তৈরি করে তখন সেটা হয়ে যায় তরল। চলুন এবার ২ নম্বর পর্বে পরমাণুর একদম ভেতরের জগতে একটু উঁকি দেওয়া যাক। পরমাণুর ভেতরে মূলত ৩টি মূল চরিত্র আছে: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখানে খেয়াল করার মতো সবচেয়ে দারুণ বিষয়টা হচ্ছে এদের ভর। প্রোটন আর নিউট্রনের আপেক্ষিক ভর এক হলেও ইলেকট্রন এতই হালকা যে এর ভরকে হিসেবেই ধরা হয় না, মানে এর ভর প্রায় শূন্য। এই যে প্রোটনের কথা বললাম, এই প্রোটন সংখ্যাই কিন্তু যে কোনো মৌলের আসল আইডি কার্ড। একেই বলা হয় পারমাণবিক সংখ্যা। অর্থাৎ নিউক্লিয়াসে ৮টি প্রোটন আছে মানেই সেটা অক্সিজেন, অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগই নেই। এরপর আমাদের ৩ নম্বর পর্ব, পরমাণু মডেলের বিবর্তন। ১৯১১ সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করে দারুণ একটা মডেল দিয়েছিলেন। কিন্তু ছোট্ট একটা সমস্যা ছিল। তত্ত্ব অনুযায়ী ঘুরতে ঘুরতে ইলেকট্রনগুলোর একসময় শক্তি হারিয়ে নিউক্লিয়াসে আছড়ে পড়ার কথা। এই সমস্যার জাদুকরী সমাধান নিয়ে এলেন নিলস বোর ১৯১৩ সালে। তিনি দেখালেন ইলেকট্রনগুলো আসলে নির্দিষ্ট ও অনুমোদিত কিছু কক্ষপথে ঘোরে, যার ফলে সেগুলো আর নিউক্লিয়াসে পড়ে যায় না। চলে আসছি ৪ নম্বর পর্বে, শক্তিস্তর আর ইলেকট্রন বিন্যাসের নিয়মকানুন। এই নির্দিষ্ট কক্ষপথ বা প্রধান শক্তিস্তরগুলোতে, যেমন ধরুন কে, এল, এম বা এন শেলে, সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে তা বের করার জন্য খুব সুন্দর আর ছোট্ট একটা সূত্র আছে, 2n²। এই সহজ গাণিতিক নিয়ম মেনেই ইলেকট্রনগুলো পরমাণুর চারপাশে নিজেদের জায়গা বেছে নেয়। তবে পরমাণু যখন আকারে একটু বড় হতে থাকে, তখন ইলেকট্রনগুলোকে বেশ কিছু কড়া নিয়ম মেনে চলতে হয়। যেমন আউফবাউ নীতি বলছে, কম শক্তির উপশক্তি স্তরগুলো আগে পূরণ হবে। আবার হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো প্রথমে একা বা সিঙ্গল থাকতে পছন্দ করে, এরপর জোড়া বাঁধে। আর পাউলির বর্জন নীতি নিশ্চিত করে যে কোনো দুটো ইলেকট্রনের কোয়ান্টাম অবস্থা কখনোই হুবহু এক হবে না, একদম সুশৃঙ্খল একটা ব্যবস্থা। আমাদের ৫ নম্বর অংশ হল আইসোটোপ ও পারমাণবিক ভরের রহস্য। আইসোটোপ ব্যাপারটা আসলে অনেকটা ভাই বোনদের মতো। এদের রাসায়নিক পরিচয় একদম সেম, প্রোটন সংখ্যাও এক, কিন্তু নিউক্লিয়াসে কয়েকটা নিউট্রন কম বেশি থাকার কারণে এদের ভর যায় বদলে। যেমন হাইড্রোজেনের প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামের কথা তো আমরা সবাই জানি। এখন প্রকৃতিতে ক্লোরিনের মতো মৌলগুলো তো আর এক অবস্থায় থাকে না, তারা বিভিন্ন আইসোটোপের মিশ্রণ হিসেবে থাকে। তাই এদের সঠিক ভর বের করতে একটা নির্দিষ্ট হিসেব কষতে হয়। প্রতিটি আইসোটোপের ভরকে প্রকৃতিতে তাদের শতকরা পরিমাণ দিয়ে গুণ করে যোগফলটাকে ১০০ দিয়ে ভাগ করতে হয়। আর ঠিক এই হিসেবের কারণেই পর্যায় সারণীতে আমরা অনেক মৌলের পারমাণবিক ভর সাধারণ পূর্ণ সংখ্যার বদলে দশমিকে দেখতে পাই। এবার আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব, তেজস্ক্রিয়তার দারুণ সব বাস্তব প্রয়োগ। চিকিৎসা বিজ্ঞানে এই তেজস্ক্রিয় আইসোটোপগুলো আক্ষরিক অর্থে ম্যাজিকের মতো কাজ করে। যেমন টেকনিশিয়াম 99M দিয়ে খুব সহজেই শরীরের ভেতরের নিখুঁত ছবি তোলা যায়, সেটাও অত্যন্ত নিরাপদে। আবার আয়োডিন 131 সরাসরি থাইরয়েড ক্যান্সার কোষকে টার্গেট করে ধ্বংস করে। পাশাপাশি কোবাল্ট 60 এবং ফসফরাস 32 এর মতো আইসোটোপগুলো টিউমার ধ্বংস করতে আর রক্তের নানা জটিল রোগ সারাতে এক কথায় যুগান্তকারী ভূমিকা রাখছে। শুধু কি চিকিৎসা, কৃষিক্ষেত্রেও এর অবদান বিশাল।
ফসলের শেকড় ঠিক কীভাবে সার টেনে নিচ্ছে সেটা নিখুঁতভাবে ট্র্যাক করে পরিবেশে সারের অপচয় একদম কমিয়ে আনা যাচ্ছে। এমনকি ফসলের ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে কম কীটনাশক ব্যবহার করে উচ্চ ফলনশীল শস্যের জাত উদ্ভাবনেও এই প্রযুক্তি অসাধারণ সব পরিবর্তন এনেছে। এবার একটু বড় পরিসরে চিন্তা করা যাক। ভারী আর অস্থিতিশীল পরমাণুগুলোকে যখন ভাঙা হয় তখন কল্পনাতীত পরিমাণ তাপশক্তি বেরিয়ে আসে, যাকে নিউক্লিয়ার ফিশন বলা হয়। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্থাপনাগুলোতে ঠিক এই শক্তিটাকেই অত্যন্ত সাবধানে কাজে লাগিয়ে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। পরমাণুর ভেতরের এই অসীম শক্তি যদি ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কিংবা কখনো এর নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে ১৯৪৫ সালের হিরোশিমা নাগাসাকির বোমাবর্ষণ এবং ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার মর্মান্তিক ইতিহাসে তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পরমাণুর ভেতরের এই অতি ক্ষুদ্র জগৎটার রহস্য অনেকটাই জেনেছি। কোয়ান্টাম লেভেলের এই অপার শক্তি আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। এই বিশ্বকাপানোর শক্তির অপরিসীম সম্ভাবনা এবং এর ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপ, এই দুয়ের মাঝে মানবজাতি ভবিষ্যতে ঠিক কিভাবে ভারসাম্য বজায় রাখবে? এই ভাবনার জায়গাটা সবার জন্যই রেখে গেলাম।